গল্প দৃষ্টির বাইরে। লেখিকা মাহি। নতুন বাড়িতে প্রথম সকাল। চারদিকে খোলা বাক্স, অগোছালো জিনিসপত্র, রান্নাঘরে যেন যুদ্ধ চলছে। কই আমার চা হলো? অফিসে দেরি হয়ে যাচ্ছে। ভেতর থেকে রান্নাঘর থেকে ভেসে এলে এক ক্লান্ত কিন্তু উষ্ণ গলা। আসছি বাবা, আসছি। দেখছো না হাতে কত কাজ? আমি জানি, সব নতুন, অচেনা, সব এলোমেলো, কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে। চা আর নাস্তার ট্রে হাতে বেরিয়ে এসে সে বলল, হাতের কাছে যেটুকু ছিল তা দিয়েই তোমার নাস্তা বানিয়ে দিলাম। সবকিছু এখনো প্যাকেট করা, কিছুই খুঁজে পাইনি। হ্যাঁ বউ, তুমি অনেক কষ্ট করছো। আজকে একটু আগে ফেরার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে এখন বের হওয়ার, এই নাও তোমার টিফিন। সাবধানে যেও আর দোয়া পড়ে বের হবে। একটু হেসে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে থাকবে। এই নতুন জায়গায়, অচেনা পথ, সবকিছুর মাঝে ওর ভালোবাসাটা যেন এক টুকরো নিশ্চিন্ত ছায়া। আমি আসিফ তালুকদার, পেশায় একজন সরকারি কর্মকর্তা। চাকরির ধরনটাই এমন যে, বদলির নোটিশ মানেই জীবন পাটিগণিতে নতুন করে শুরু। এই সপ্তাহেই ট্রান্সফারের নির্দেশ পেয়েছি, চলে এসেছি এই নতুন জায়গায়। একেবারে শহরের বাইরে, একটা মফস্বল এলাকা। সরকারি কোয়ার্টার পাওয়া গেছে, আপাতত সেখানেই থাকছি। আমার সাথে এসেছে আমার স্ত্রী মীরা। আমাদের বিয়ে হয়েছে মাত্র 5 মাস। আসলে শুরুতে ওকে আনতে চাইনি এত দূরে, ভাবছিলাম পরিবার ছেড়ে একা মেয়েটা কিভাবে থাকবে। কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে বলে উঠল, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। সত্যি পাগলিটা আমাকে কতটা ভালোবাসে, সেটা তখন আবার নতুন করে বুঝেছিলাম। এখানে এসেছি 2 দিন হলো, এখনো কিছুই ঠিকঠাক মতো গোছানো যায়নি। চারদিকে বাক্স আর প্যাকেট, সবকিছু এলোমেলো। অফিসটা আবার কোয়ার্টার থেকে অনেক দূরে, সকালে অনেকটা পথ পায়ে হেঁটে তারপর গাড়িতে চেপে যেতে হয়। একটা অটোতে উঠেছি, মনে মনে ভাবছি, শুনেছি নতুন কিছু কোয়ার্টার তৈরি হচ্ছে অফিসের কাছেই। এখনো কাজ শেষ হয়নি, তবে শেষ হলেই ভাবছি সেখানেই উঠে যাব। তাহলে এতটা পথ কষ্ট করে জার্নি করতে হবে না, আর মীরের কষ্টটা তখন অনেকটাই কমে যাবে। ও একা একা থাকতে পারে না, ভয় পায়। গতকাল অফিসে থাকার সময় 3-4 বার ফোন দিয়েছে, শুধুই জিজ্ঞাসা, তুমি কখন ফিরবে? আমি বুঝি, একা থাকা ওর পক্ষে কঠিন। তবু চাকরিজীবী মানুষ, মন চাইলেই তো আর সব ফেলে স্ত্রীকে কাছে নিয়ে বসে থাকা যায় না। বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে গেল। ভেবেছিলাম আজও মনে হয় কালকের মতো সন্ধ্যা পেরিয়ে যাবে। কিন্তু ভাগ্য সহায় ছিল, একটা লোকাল বাস পেয়ে গেলাম, সোজা করে চলে এলাম কোয়ার্টারে। দরজার সামনে দাঁড়িয়ে নক করতেই মীরা দ্রুত দরজা খুলে দিল। এক পলক আমার দিকে তাকিয়ে টিফিন ব্যাগটা হাতে নিয়ে নিরুত্তরে ভেতরে চলে গেল। আমি দাঁড়িয়ে ওর চলে যাওয়ার দিকে অপলক তাকিয়ে রইলাম। আজ ওর পরনে আমার দেওয়া নতুন টিয়া রঙের কামিজটা। আমার পছন্দে কিনেছিল। ফর্সা গায়ের সাথে এই রংটা যেন ঠিক ঝলকে উঠেছে, চোখে পড়ার মতো এক অপার সৌন্দর্য। চুলের খোপাটা অর্ধেক খুলে এসেছে, যেন কোনো সিনেমার দৃশ্যের মতো। এলোমেলো সেই চুলে যেন ওর সৌন্দর্য আরো বেশি করে জেগে উঠেছে। কি বলবো, উফ, এই মুহূর্তে যা ইচ্ছে করছে তা আর বলে বোঝানো যাবে না। তবুও শরীরটা ক্লান্ত। অনেকটা পথ, অনেক অফিসের কাজ, মাথাটা ভার লাগছে। ভাবলাম একটু গোসল সেরে হালকা কিছু খেয়ে বিশ্রাম নিই। রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করতে যাব, দেখি আমার জন্য গামছা আর ঘরে পরার জামাটা আগে থেকেই বিছানায় সাজিয়ে রেখেছে মীরা। সত্যি মেয়েটা সংসার গুছানোর অসাধারণ একটা গুণ পেয়েছে। যতদিন যাচ্ছে, ওর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর প্রশংসা যেন আরো গভীর হয়ে উঠছে। গোসল করে বের হয়ে গামছা দিয়ে চুল মুছছিলাম। ভাবলাম একটু আয়না দেখবো, নতুন টি শার্টটা কেমন লাগছে। আমার শালা, মানে মীরার ভাই, গিফট করেছিল। টি শার্টটা বেশ সুন্দর, কিন্তু হঠাৎ মনে পড়লো রুমে তো কোন আয়না নেই। বুঝতে পারলাম ড্রেসিং টেবিল আনাই হয়নি। আসলে আসার আগে তেমন একটা আসবাবপত্র কিছুই কিনিনি, ভাবছিলাম এখানে এসে কিনবো। মীরা ওইদিকে রান্নাঘরে কিছু একটা নাস্তা বানাচ্ছে, মেয়েটা বড় ভালো নাস্তা বানায়, খুব মজা হয় খেতে। এসব ভাবছি এর মধ্যেই হঠাৎ করে মীরা চিৎকার দিয়ে উঠল। চিৎকারের শব্দটা আমার বুকের মধ্যে ঝড় তুলে দিল। কি হলো, মীরার কোনো বড় বিপদ হয়নি তো? দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেলাম। হৃৎপিণ্ডের ধুকধুক আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম।
আমি তখনও ভাবছিলাম কিছু একটা বড় বিপদ ঘটেছে কিনা। রান্নাঘরে ঢুকেই দেখি মীরা গুটিসুটি হয়ে এক কোণায় বসে আছে। মুখটা ভয়ে থরথর করছে। আমার দিকে তাকাতেই ও আমার হাতটা ধরে ফেললো, একেবারে ছোট বাচ্চাদের মতো। চোখে মুখে আতঙ্ক জমে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মীরা, তোমার কি হয়েছে? এমন করছো কেন? ব্যথা পেয়েছো নাকি? কই, দেখি তো। কিন্তু কাছে গিয়ে বুঝলাম এটা ব্যথা না, এটা নিখাত ভয়। মীরা নিঃশব্দে আঙুল তুলে রান্নাঘরের একপাশে দেখালো। আমি সেদিকে তাকাতেই দেখি দুইটা তেলাপোকা হেলে দুলে হাঁটাহাঁটি করছে। একটু যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। সিরিয়াসলি, মীরা, এর জন্য এমন কেউ করে? আমাকে এমন ভয় পাইয়ে দিলে? মীরা রাগ চেপে বলল, তুমি জানো না আমি তেলাপোকা দেখলে কতটা ভয় পাই। আমি হেসে বললাম, হ্যাঁ হ্যাঁ, বিয়ের পর থেকে ভালো করেই দেখছি। আচ্ছা, এগুলোর ব্যবস্থা করছি। তুমি রুমে গিয়ে একটু বসো। গরমে আর ভয় পুরো ঘেমে গেছো? মীরা ভ্রু কুঁচকে একটু রাগ দেখিয়ে রুমে চলে গেল। আমি তখন একটা ঝাড়ু নিয়ে তেলাপোকা যুদ্ধে নামলাম। ভয় না, এবার ওদের পাওয়ার হালকা স্বাদ দিতে হবে। ভাবলাম, আমার বউকে ভয় দেখানো, দাঁড়া দেখাচ্ছি মজা। শহরে যখন ছিলাম তখন রুম, দরজা, জানলা সবকিছুই পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ঘরের ভেতর তেলাপোকা, টিকটিকি থাকার তো প্রশ্নই ওঠে না। কিন্তু এই মফস্বলের কোয়ার্টার, পুরনো আমলের ঘর, এখানে এতটা ফ্যাসিলিটি পাওয়ার আশা করাই বৃথা। মীরা অনেকটা কষ্টেই দিন কাটাচ্ছে। সব নতুন, অপরিচিত পরিবেশ, আর তার উপর ঘরের ধুলোমাটি, অপ্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখার ঝামেলা। তবুও মেয়েটা একটু অভিযোগ করে না, বরং চেষ্টা করে সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে। রুমে ঢুকতেই দেখি মীরা ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানিয়ে এনেছে। এর মধ্যেও আমার কথা ভেবে কষ্ট করে এইসব করেছে ভাবতেই মনটা ভরে উঠল। মীরা হেসে বলল, দাঁড়িয়ে আছো কেন? এসো, শরবতটা টেস্ট করে দেখো। আমি আর দেরি করলাম না, গিয়ে বসলাম। শরবতের সঙ্গে ছিল আমার প্রিয় স্যান্ডউইচ। খেলাম, দারুণ হয়েছে। এরপর আমরা দুজন মিলে ঘরের বাকি কাজগুলো শুরু করলাম। বাছা বাছা জিনিসপত্র সাজিয়ে রাখলাম, ধুলো মুছলাম, বিছানা ঠিক করলাম, আলমারির জামাকাপড় গুছিয়ে ফেললাম। এখন প্রায় পুরো ঘরটাই গুছানো। বাকিটা কালকে করব। কাল তো শুক্রবার, ছুটির দিন, অনেকটা সময় থাকবে হাতে। এত কাজের মাঝেও মীরা এক ফাঁকে একা হাতে রাতের রান্না করে ফেললো। আর আমি ঘরের বাকি ঝুটঝামেলা সামলাচ্ছিলাম। নতুন জীবনে নতুন অধ্যায়, কঠিন হলেও একসাথে পথ চলার মধ্যে যে শান্তি আছে তা সত্যিই অন্যরকম। ঘরের কাজ শেষ করে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ মীরা খাওয়ার ডাক দিল, এসো, খাবার তৈরি হয়ে গেছে। আমি হাত মুখ ধুয়ে খেতে গেলাম। রান্নাঘরে টেবিলে বসতেই মনটা ভরে গেল। দেখি, আজ মীরা রান্না করেছে ঢেঁড়স ভাজি আর পুঁইশাক, চিংড়ি মাছ আর আলু দিয়ে। গরমের মধ্যে এমন সাদামাটা, হালকা কিন্তু দারুণ স্বাদের রান্না একেবারে মন ছুঁয়ে গেল। প্রথম চামচে মুখে দিতেই মনে হলো মায়ের হাতের রান্নার স্বাদ যেন ফিরে পেয়েছি। মীরার রান্নার মধ্যে একরকম আন্তরিকতা থাকে, ও যেন শুধু খাবার না, ভালোবাসা রান্না করে। আমি খেতে খেতেই বললাম, খুব মজা হয়েছে মীরা, একদম পারফেক্ট। মীরা হেসে বলল, থ্যাংক ইউ। সেই মুহূর্তটা ছিল নিঃশব্দে ভাগ করে নেওয়া এক ধরনের সুখ। মফস্বলের ধীরগতির জীবন, নতুন কোয়ার্টারের ছোট ছোট অসুবিধা, সবই যেন অপ্রাসঙ্গিক লাগছিল সেই রাতে। রাতের খাওয়া শেষ। আমি খাটে বসে অফিসের কিছু ফাইল দেখছি। পাশে টেবিলে মীরা বসে বসে ফোনের সেলফি ক্যামেরা অন করে চুলে ব্রাশ করছে। চোখের কোণে বারবার তাকাচ্ছি ওর দিকে, কেমন যেন একরকম অনুভব হচ্ছে বুকের ভেতর। কিভাবে যেন এত সুন্দর মেয়েটা আমার হয়ে গেল। মাঝে মাঝে এখনো বিশ্বাস হয় না, মনে হয় স্বপ্ন দেখছি। এইসব ভাবনার মাঝেই মীরা ডেকে উঠল, এই শোনো না, দেখো না ঘরে কোনো আয়না নেই, ড্রেসিং টেবিলে না। বলো তো, মোবাইলের ক্যামেরা দিয়ে আর দিন চলে যায়। আসলেই মীরা ঠিকই বলেছে, অনেক সময় নিজের পোশাক, চুল এসব দেখতে একটা ড্রেসিং টেবিল অনেক বেশি প্রয়োজন। আর মীরা মেয়ে মানুষ, ওর একটু বেশি দরকার। আমি বললাম, হ্যাঁ এভাবে তো কষ্ট হচ্ছে জানি, আজকে একটু ম্যানেজ করে নাও বউ। কালকে চলো যাই একটা ড্রেসিং টেবিল কিনে আনবো, ওকে? মীরা খুশি হয়ে বলল, ওকে।
তারপর এক দৌড়ে এসে বিছানায় শুয়ে পড়ল। সত্যি, পাগলিটা কত অল্পতেই খুশি হয়ে যায়। ওর এই সরল, নিঃস্বার্থ ভালোবাসা আমাকে প্রতিদিন অবাক করে দেয়। আমিও একটানা তাকিয়ে থাকি ওর দিকে। তারপর ধীরে ধীরে টেবিল লাইটটা নিভিয়ে পাশে শুয়ে পড়ি। রাতে ঘুমাতে গিয়ে মীরার চুলের মিষ্টি ঘ্রাণে মনটা এমন মাতাল হয়ে গেল, নিজেকে আর সামলাতে পারলাম না। কোনো কিছু না ভেবেই ওকে জড়িয়ে ধরলাম। বিয়ের পর যেন এক আজব অভ্যাস হয়েছে, বউকে বুকের মধ্যে নিয়ে না ঘুমালে ঘুমই হয় না আমার। আর মীরা কিছু বলে না, চুপটি করে নিঃশুপে আমার বুকের মধ্যে শুয়ে থাকে। কি শান্ত, লক্ষ্মী একটা মেয়ে আমার বউটা। এইভাবে শান্তিতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই দেখি পাশটা খালি। বুঝলাম বরাবরের মতো মীরা আগেই উঠেছে। শুক্রবার ছুটির দিন, নিশ্চয়ই এত কিছু স্পেশাল কিছু বানাবে নাস্তার জন্য। আমি ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসে তো চমকে গেলাম। খাস্তা পরোটা, সাথে সবজি আর ডালের ভাজি, গরম গরম, দারুণ রান। খেতে খেতে মনে হচ্ছিল সংসার জীবনের আসল স্বাদ এই ছোট ছোট মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে। হঠাৎ মীরা বলল, কালকে কি বলেছিলে মনে আছে তো? আমি মুখে খাবার রেখে একটু থেমে ওর দিকে তাকালাম। হুম, কাল তো অনেক কথা বলেছিলাম। তোমাকে ভালোবাসি, তুমি খুব সুন্দর, আজকাল একটু মোটা হচ্ছ। কোনটা বলছিলে? মীরা চোখ কুঁচকে বলল, হুম। এবার না মনে পড়লে এক পরোটা বন্ধ। আরে আরে, মনে আছে তো, ড্রেসিং টেবিল কিনে দেবো বলেছিলাম। এই তো এবার পয়েন্টে এসেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে জুম্মার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়ার পর আমরা বের হবো একসাথে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জুম্মার নামাজ পড়তে বের হলাম। গেট দিয়ে বের হওয়ার সময় দেখা হয়ে গেল আমাদের কোয়ার্টারের দারোয়ান করিম আলীর সঙ্গে। আমাকে দেখে উনি সালাম দিলেন। আসসালামু আলাইকুম, আসিফ স্যার, কেমন আছেন? আমি হেসে বললাম, ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি তো আমার বড় ভাইয়ের মতো। আমাকে স্যার বলে ডাকা লাগবে না। এই কথা শুনে করিম আলী হেসে ফেললেন। পাঞ্জাবি এর লুঙ্গি পরনে তিনিও যাচ্ছেন নামাজে। আমি তার সঙ্গে হাঁটতে হাঁটতে মসজিদের পথে রওনা হলাম। এখান থেকে মাত্র 2-3 মিনিটের পথ। পথে হাঁটতে হাঁটতে করিম আলী জানালেন, এইখানে 4 বছর ধরে কাজ করছি। পরিবার থেকে দূরে, ছুটি পেলে যাই দেখতে। বুঝলাম সে বেশ মিশুকে। আমি হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করলাম, শুনলাম এই কোয়ার্টারটা পুরনো আমলের। এত দূরে শহর থেকে, মফস্বল এলাকায় একা একা থাকেন, কখনো ভয় করে না? করিম আলী একটু হেসে বললেন, আরে না, পুরুষ মানুষের আবার এত ভয় নিয়ে চলে? তবে হ্যাঁ, আপনারা আসার 2 বছর আগে একটা পরিবার ছিল। সেই স্যারের প্রমোশন হয়ে যাওয়ার পর উনি চলে যান। তারপর থেকে কোয়ার্টারটা ফাঁকাই ছিল, এই প্রথম আপনি এলেন। আমি মাথা নেড়ে বললাম, আচ্ছা, বুঝলাম। এই বলে আমরা মসজিদের গেটে ঢুকে পড়লাম। নামাজ পড়ে এসে দরজা খুলেই এক ধরনের দারুণ ঘ্রাণে মন ভরে উঠল। সর্ষের তেলে রান্না করা তেহারি। আহ, এই ঘ্রাণেই যেন ক্ষুধা দ্বিগুণ হয়ে গেল। বুঝে গেলাম মীরা আমার জন্য আজ পছন্দের তেহারি বানিয়েছে। জায়নামাজটা গুছিয়ে রেখে, টুপিটা খুলে ভালোভাবে হাত মুখ ধুয়ে টেবিলে এসে বসলাম। মীরা পাশে দাঁড়িয়ে ছিল। আমি বললাম, এসো, একসাথেই খেয়ে নিই, আমাদের তো আজ বেরোতে হবে। মীরা একটু হেসে পাশে বসলো। খেতে খেতে বলল, আচ্ছা এখানে তো কাউকেই চিনো না, তাহলে আন্দাজে কোথায় কোথায় ঘুরবে? আমি ঠোঁটের কোণে হালকা হাসি এনে উত্তর দিলাম, চিনতে না পারলে চিন্তা করো না। আমাদের দারোয়ান করিম ভাই বলেছেন, এখান থেকে 10 মিনিট দূরত্বেই একটা মেলা বসেছে। সেখানে শুনেছি ফার্নিচারের দোকানও উঠেছে। এই কথা শুনে মীরার চোখ যেন হঠাৎই জ্বলে উঠল। এমনভাবে তাকালো, মনে হলো ওর মনে রঙিন বাতিগুলো জ্বলে গেছে। মেলা শব্দটা শুনেই যেন আনন্দে দুলে উঠল। এই এক পাগলি মেয়েটা ছোট ছোট বিষয়ে এত খুশি হয়। দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে মেলা যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। আমি রেডি হয়েই ডাক দিলাম, মীরা, কোথায় তুমি? হয়েছে তোমার? এখন বের হতে হবে। ঘর থেকে বেরিয়ে এল মীরা। চোখ আটকে গেল ওর উপর। পরনে আকাশি রঙের একটা শাড়ি, সাদা লেস দেওয়া পাড়, এত সুন্দর লাগতে পারে ভাবিনি। খোপা করে চুল, মুখে হালকা একটা হাসি। সত্যি, জাস্ট লুকিং লাইক ওয়াও। আমি কিছু বললাম না, শুধু ওর হাত ধরে বেরিয়ে গেলাম।
গেট পার হয়ে কিছু দূর হাঁটার পরেই একটা রিক্সা পেয়ে গেলাম। ভাগ্য ভালো বলতে হয়। উঠে বসলাম দুজনে। মীরা আমার পাশে বসেছে। হালকা বাতাসে ওর কপালের ওপর ছোট চুলগুলো উড়ছে। দৃশ্যটা এমন মনোমুগ্ধকর, যা শুধু আমি দেখছি আমার চোখে। আমি বললাম, তুমি চুল খোলা দানি কেন? তোমার তাহলে বেশ মানাতো। মীরা একটু থমকে বলল, কেন, আমাকে কি ভালো দেখাচ্ছে না? আমি তড়িঘড়ি বললাম, না না বউ, তুমি তো এমনিতেই সুন্দর। মানে তোমার চুলগুলো এমন সুন্দর, খোলা থাকলে আরো ভালো লাগতো, তাই বলছিলাম। মীরা একটু রাগ করে বলল, এই তুমি চুপ করবে? এত গরম পড়েছে, এই রোদে খোলা চুল নিয়ে বেরোতে বলছো? আমি হেসে কিছু বললাম না। ও আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলল। মেলায় পৌঁছে গেছি। ঢোকার মুখ থেকেই চোখে পড়ল, আজ ছুটির দিন, মানুষই গিট করছে। হাওয়ায় উৎসবের গন্ধ, কোলাহল, বাচ্চাদের হাসি, ফুচকার ঝাঁঝালো ঘ্রাণ, সব মিলিয়ে যেন একটা জীবন্ত আনন্দমেলা। অনেকদিন পর এমন পরিবেশে এসেছি, নিজের মনটাই ভালো হয়ে গেল। মীরের জন্য নিশ্চয়ই এটা একটু স্বস্তির মুহূর্ত। প্রথমে এদিক ওদিক ঘুরতে লাগলাম। সাথে মেয়ে মানুষ নিয়ে আসতে যা হয় আর কি, সে চোখ বুলাচ্ছে চুড়ি, ঝুমকা, কাচের বালা, ব্যাগ, সব কিছুতেই, কিন্তু কিছু বলছে না। আমি চোখে চোখে ওকে লক্ষ্য রাখছি। যেটা পছন্দ হয়েছে, নিয়ে ফেলো। ও একটু লজ্জা পেয়ে বলল, নিব। তুমি কিছু বলবে না তো? আমি হেসে বললাম, আরে না, তুমি তো আমার একটা মাত্র বউ, তোমার জন্য না নিলে আর কাদের জন্য নিব? শেষমেশ মীরা একজোড়া চুড়ি নিল। আর কিছু নিতে চাইল না, পরে আমি জোর করে একটা ঝুমকা ওকে দেখালাম, তারপর সেটা সে নিয়ে নিল। বউ বলে কথা, ওকে দিব না তো কাকে দিব? তারপর ফুচকার স্টল দেখা মাত্রই এর নিজেকে সামলাতে পারল না মীরা, এক লাফে আমার হাত ধরে টেনে নিয়ে গেল। চলো চলো, ওখানে ফুচকা দিচ্ছে একদম জল ঝাল দিয়ে। আমি কেবল হাসলাম, কিছু বললাম না। সে খেলো এক প্লেট ঝাল ফুচকা। আমি শুধু তাকিয়ে তাকিয়ে ওর মুখের বদলানো এক্সপ্রেশন দেখলাম আর বিল মিটিয়ে এলাম। খাওয়ার পর মীরার মুখ দেখে বুঝলাম ঝালটা একটু বেশি হয়ে গেছে। চুপচাপ একটা চকোবার আইসক্রিম কিনে হাতে ধরিয়ে দিলাম। নিজের জন্য একটা নিলাম। ও একটুখানি তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি না, ঠিক বুঝে ফেলো কখন কি লাগে। এরপর আমাদের হঠাৎ মনে পড়লো, আসলে তো আমরা এসেছি ড্রেসিং টেবিল কিনতে। সেটার কথাই তো করিম ভাই বলেছিলেন। তাই আর দেরি না করে একটু খুঁজতেই পেয়ে গেলাম ফার্নিচারের সেই দোকানটা। দোকানে ঢুকতেই এক মধ্যবয়স্ক লোক হাসি মুখে এগিয়ে এলো। আসুন ভাইজান, আসুন। অনেক ভালো ফার্নিচার কালেকশন আছে আমাদের। যা লাগবে বলেন। আমি বললাম, আমাদের একটা ড্রেসিং টেবিল দরকার। আছে নাকি? আরে আছে মানে, একেবারে দারুণ দারুণ ডিজাইন আছে। এই দিকটা দেখুন। বলেই তিনি আমাদের দোকানের এক কোণে নিয়ে গেলেন। সেখানেই চোখে পড়ল একটা ক্লাসিক ডিজাইনের ড্রেসিং টেবিল, ঝকঝকে কাঠের কাজ, পাশে ছোট ছোট লাইটিং সিস্টেম এবং আয়নার পাশে হাতল আঁকা ফ্রেম। বোঝাই যাচ্ছিল এটা কোনো এক সময় কেউ অর্ডার দিয়ে নিজের পছন্দ মতো বানিয়েছিল। নতুন না হলেও খুব যত্নে রাখা। আর ডিজাইন দেখে আমার আর মীরার দুজনেরই এক দেখাতে পছন্দ হয়ে গেল। আমি দোকানদারকে বললাম, এইটা আমরা নিচ্ছি, দামটা বলেন। তিনি এমন এক দাম বললেন, যেটা শুনে আমরা দুজনেই একবার চোখাচোখি করলাম। বিশ্বাসই হচ্ছিল না এত কমে এত ভালো জিনিস পাওয়া যায়। আর দেরি না করে টাকা পেমেন্ট করে সেটা আমরা কিনে ফেললাম। দোকানদার নিজেই বলল, ভাইজান চিন্তা কইরেন না, আমরা ঘরে পৌঁছায় দিমু। এক লোক ডেকে একটা ভ্যানে করেই তারা ড্রেসিং টেবিলটা নিয়ে আমাদের কোয়ার্টারে পৌঁছে দিল। ঘরে এনে সুন্দরভাবে রুমের এক কোণে সেট করে দিয়ে গেল। যাওয়ার সময় তাদের বাকি টাকা পরিশোধ করলাম। তারা হাসি মুখে বিদায় নিল। এখনো ঠিক সন্ধ্যা নামেনি। ভাগ্য ভালো, সন্ধ্যার আগেই আমরা ড্রেসিং টেবিলটা বাসায় নিয়ে এসেছি। তবে আকাশে ঘন কালো মেঘ জমেছে, দেখে বোঝা যাচ্ছে যে একটা কালবৈশাখী ঝড় আসবে। রুমে ঢুকেই দেখি, মীরা অলরেডি নতুন ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে নিজেকে আয়নায় দেখছে। আমি কিছু বললাম না, দরজার সামনে দাঁড়িয়ে দুহাত ভাঁজ করে দরজার পাশে ভর দিয়ে দাঁড়িয়ে ওকে শুধু দেখে যাচ্ছি। মীরার এখন চুল খোলা, কানে আমার দেওয়া সেই ঝুমকা, হাতে চুড়ি। আর আঁচলটা কাঁধে তুলে রেখেছে বলে কোমরের এক পাশটা খোলায় পড়ে আছে, যেখানে ছোট্ট একটা তিল। যেন সৌন্দর্যের শিরোনাম। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বুকের ভিতরটা হঠাৎ করে কেমন জানি অস্থির হয়ে উঠল।
মীরার চোখে পড়তেই সে ঘুরে তাকালো, কিছু না বলে শুধু একটুখানি মুচকি হাসলো। ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? পাশের লাইটিংগুলো একদম পারফেক্ট। কাল 3টা লাইট কিনে এনো। আমি চুপচাপ তার দিকে এগিয়ে গেলাম। এক পলক ওর চোখের দিকে তাকিয়ে বললাম, তোমার রূপের আলো থাকলে আর আলোর দরকার হয় না মীরা। ও যেন একটু লজ্জা পেল, চোখ নামিয়ে ফেললো মাটির দিকে। সত্যি এতদিন ট্রান্সফারের দৌড়ঝাঁপে একে অপরকে ঠিকমতো সময় দিতে পারিনি। বাইরে তখন হাওয়া ঝড়ে বইছে, জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে ঘরে। আর ঘরের ভেতরে বয়ে যাচ্ছে এক গোপন ঝড়, শুধু আমাদের দুজনের মাঝখানে। আমার আর মীরার চোখ অপলক একে অপরের দিকে তাকিয়ে আছে, দুজনের নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। মীরার হৃদস্পন্দন বেড়ে গেছে। আমি মীরার কোমর জড়িয়ে ওকে নিজের বুকের মধ্যে টেনে নিলাম। সে বিনা প্রতিবাদে তার ভর আমার মাঝে ছেড়ে দিল। দুজনেই হারিয়ে গেলাম সেই মুহূর্তে, একে অপরের গভীরতায়। বাইরে তখন প্রবল ঝড় আর বৃষ্টি, কিন্তু ঘরের ভেতরে শুধু আমি আর মীরা। আমাদের পৃথিবীটায় এখন অন্য কোনো শব্দ নেই, হারিয়ে গেলাম একে অপরের সাথে গভীরভাবে। তখনও অনেক রাত, ফজরের আজান এখনো হয়নি। হঠাৎ মীরার ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখল আসিফের উন্মুক্ত বুকের ওপর শুয়ে আছে। ঘরে নরম অন্ধকার, কেবল জানালার ফাঁক গলে আসা হালকা আলোয় সবকিছু আবছা বোঝা যাচ্ছে। হালকা করে চোখ ঘুরাতেই তার দৃষ্টি গেল ড্রেসিং টেবিলের আয়নার দিকে। সেখানে যেন কুয়াশার মতো একটা অস্পষ্ট ছায়া ভেসে উঠছে। প্রথমে ঠিক বোঝা গেল না কল্পনা না বাস্তব। মীরা চোখ কুচলে আবার তাকালো। ছায়াটা তখনও আছে, কিন্তু ধোঁয়াটে, অস্পষ্ট। সে ভেবেছিল হয়তো ঘুমের ঘোরেই এসব দেখছে। কিছু না ভেবে ধীরে ধীরে উঠে বসল। তারপর পা টিপে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে ঢোকার ঠিক আগ মুহূর্তে তার মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। গায়ে কাঁটা দিয়ে উঠল। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো, কেউ নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মাথা নাড়ল মীরা। নিজেকেই বোঝালো ভয় পাওয়ার কিছু নেই, ঘুমের ঘোরেই এসব কল্পনা করছি। তারপর সে ধীরে দরজাটা টেনে লাগিয়ে দিল। সকাল হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠলাম। পাশে তাকিয়ে দেখি মীরা নেই। ভাবলাম নিশ্চয়ই রান্নাঘরে গিয়ে নাস্তা বানাচ্ছে। ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি মীরা নেই। আজব তো। তারপর ভাবলাম হয়তো অন্য রুমে গেছে। দ্বিধা নিয়ে একে একে প্রতিটি রুমে খুঁজলাম, কোথাও নেই। একটু বিরক্ত হয়ে মীরা, মীরা বলে ডাকতে ডাকতে ঘরের পিছনের বারান্দার দিকে গেলাম। আসলে এই বারান্দাটা স্টোররুমের পাশেই। সাধারণত ও এখানে আসে না, ওর নর্মালি আমাদের রুমের বারান্দায় বসে। কিন্তু অবাক করে দিয়ে দেখি মীরা সেখানেই বসে আছে। চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে, যেন কি এক গভীর চিন্তায় মগ্ন। আমি কাছে গিয়ে বললাম, তুমি এখানে বসে আছো? আমি সারা ঘর খুঁজলাম তোমাকে। মীরা হালকা গলায় বলল, আমি তো ঘরেই ছিলাম। এত খোঁজার কি আছে? আমি একটু বিরক্ত হয়ে বললাম, আরে কত ডাকলাম তোমায়, শুনতে পানি? মীরা ধীরে বলল, কি জানি, হয়তো খেয়াল করিনি। আমি ওর ব্যবহারে অবাক হয়ে গেলাম। এটা সেই চিরচেনা মীরা নয়। ও সাধারণত খুব প্রাণবন্ত, সব সময় মুখে হাসি লেগে থাকে। আজ যেন ওর চোখে অদ্ভুত একটা শূন্যতা, হালকা গলায় কাঁপুনি। ওর কি মন খারাপ, নাকি ওর শরীর খারাপ লাগছে? আমি মীরার হাতটা ধরে ঘরের ভেতর নিয়ে এলাম। ওর মুখটা অদ্ভুত চুপচাপ, সেই হাসি খুশি ভাবটা আজ যেন কোথাও নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেকটাই দেরি হয়ে গেছে। এই সময়ে ও সাধারণত নাস্তা তৈরি করে ফেলে। আজ কিছুই হয়নি। আমি কিছু বললাম না। ভাবলাম হয়তো ওর শরীরটা ভালো লাগছে না। কিন্তু মীরা চুপচাপ রান্নাঘরের দিকে গেল, শব্দ না করেই কাজ শুরু করলো। আমি কিছু না ভেবে খবরের কাগজটা নিয়ে সোফায় বসে পড়লাম। কিছুক্ষণ পর নাস্তা তৈরি হলো। আমরা একসাথে খেয়ে নিলাম। খাওয়ার সময় আর একটু পর থেকে যেন মীরা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আমার সাথে কথা বলল, হাসলো, এমনকি দুপুরের রান্নাটা করলো আগের মতোই যত্ন নিয়ে। রাতের বেলা আমি বই হাতে শুয়ে আছি, পাশের টেবিল ল্যাম্পের আলোটা জ্বলছে। মীরা তখন ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। একবার চোখ পড়তেই দেখলাম চুল আঁচড়াচ্ছে না, কেবল দাঁড়িয়ে আছে। চুলের ফাঁক গলে ওর চোখ যেন ঠিক আয়নার গভীরে আটকে গেছে।
আমি একবার দেখি আবার বইয়ের দিকে মনোযোগ দিলাম। 5-10 মিনিট কেটে গেল, এখনো দাঁড়িয়ে, চোখের পাতাও কাঁপছে না। একটা ঠান্ডা স্রোত যেন পিঠ বেয়ে নামলো। মীরা, সে যেন চমকে উঠল। তারপর কোন প্রতি উত্তর না করে ধীরে ধীরে এসে নিঃশব্দে বিছানায় শুয়ে পড়ল। আজ অবধি যতদিন পাশাপাশি ঘুমিয়েছি, প্রতিদিন ঘুমানোর আগে ও আমাকে শুভরাত্রি বলতে। কিন্তু আজ নেই কোনো শব্দ, কোনো স্পর্শও না। আমি ওর দিকে তাকালাম। মুখে কোনো অভিব্যক্তি নেই, নিঃশ্বাস স্বাভাবিক, কিন্তু কোথাও যেন ও নেই। একটা অদৃশ্য দেয়ালের ওপারে চলে গেছে। মন বলছিল ওকে জিজ্ঞেস করি কি হয়েছে, কিন্তু মুখ দিয়ে বের হলো না। হয়তো ভাবছিলাম শরীর খারাপ। কই, কাল পর্যন্ত তো সব ঠিক ছিল। অনেকটা রাত হয়ে যাওয়ার বই রেখে লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। কাল সকালে আবার অফিস। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে সময় দেখি রাত 1টা বাজে। পাশ ফিরে দেখি মীরা বিছানায় নেই। প্রথমে ভাবলাম হয়তো ওয়াশরুমে আছে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই চোখ গেল বারান্দার দিকে। হালকা আলো আর অন্ধকারের মাঝে বারান্দার দিকে মনে হলো একটা ছায়া নড়ছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, 2 পায়ে গতি। মীরার কণ্ঠ শুনতে পেলাম। বুঝলাম মীরা এত রাতে কারোর সাথে কথা বলছে। কিন্তু মীরা ফোনে কারোর সাথে হয়তো কথা বলছে, কিন্তু এত রাতে কার সাথে কথা বলবে? ওর বাসায় কিছু হয়নি তো আবার? মীরা ফোনে কাউকে বলছে। আমি জানি আমাকে কি করতে হবে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার আছে। কিছুদিন সময় দাও, আমি আমার কাজ সেরে ফেলবো। আমি স্তব্ধ হয়ে গেলাম। এত রাতে কার সাথে কথা বলছে ও? আর এই কথার মানে কি? প্রথমে ভেবেছিলাম সামনে গিয়ে ওকে জিজ্ঞেস করব, কিন্তু নিজেকে সামলে নিলাম। না, এখন কিছু বলা ঠিক হবে না। ও তাহলে কিছুই বলবে না, আমাকে বরং বিষয়টা খেয়াল রাখতে হবে। মীরা চলে আসার আগেই আমি নিঃশব্দে ফিরে এসে বিছানায় শুয়ে পড়লাম, ঘুমানোর ভান করলাম। কয়েক মিনিট পর ও ঘরে ঢুকলো, তবে শুয়ে পড়ল না। আবার সেই ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, চুপচাপ হয়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগছে। আমি চোখ আঁখোলা করে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল ওর এই নিঃশব্দতা, এই চোখ দুটো আর আগের মতো নেই। তারপর ধীরে ধীরে এসে বিছানায় শুয়ে পড়ল। পরদিন সকাল, ঘুম থেকে উঠে রেডি হয়ে ডাইনিং টেবিলে এলাম। দেখি মীরা আগের মতো হাসি খুশি মুখে আমার জন্য নাস্তা সাজিয়ে রেখেছে। আচরণে যেন কিছুই হয়নি, কাল রাতে সব ঠিকঠাক স্বাভাবিক। নাস্তা শেষে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। দরজার দিকে হাঁটতে হাঁটতে বললাম, মীরা আমি গেলাম। দরজাটা আটকে দিও। কোনো উত্তর দিল না। হঠাৎ পেছনে থেকে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর গালে একটা চুমু দিল। আমি আর এমন কাণ্ডে একটু লজ্জা পেয়ে গেলাম। আয় হায়, বউ এটা কি করলো? লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল। আমি আর কিছু বললাম না, ও বোধহয় বুঝতে পেরেছে আমি লজ্জা পেয়েছি। মীরা শুধু আমাকে বলল, সাবধানে যেও। আমি আর কিছু না বলে বেরিয়ে এলাম। সারাদিন অফিসে বারবার কাল রাতের ঘটনা মনে পড়ছিল। আসলে মীরা কাকে ফোন করছিল? আয়নার সামনে ওর ওই অদ্ভুত আচরণ, আর এখন হঠাৎ এত স্বাভাবিক হওয়া, মনে হয় যেন কিছু একটা লুকিয়ে রাখছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আজ সারাদিন মীরা আমাকে ফোন করেনি। আগে প্রতিদিন অন্তত 1-2 বার ফোন করতো। এখানে আসার পর তো দিনে 4-5 বার কথা হতো। আজ একবারও না। তবে দুপুরে আমি নিজেই ফোন করছে, তখন শুধু বলল, দুপুরে খেয়েছো? কণ্ঠটা শুনে আমি একটু থমকে গেলাম। ভারী ম্লান গলা, মনে হলো কান্না করে এসেছে। আচ্ছা, মীরার কি শরীর খারাপ, নাকি কোল্ড অ্যালার্জির কারণে ঠান্ডা লেগে এমন শোনাচ্ছে? সন্ধ্যায় বাসায় ফিরে দরজায় নক করলাম। সে দরজা খুলে দিল। মুখে কোনো কথা নেই, কেবল টিফিন ব্যাগটা নিয়ে নিঃশব্দে ভিতরে চলে গেল। এক অজানা শীতলতা যেন আমাদের মাঝখানে পড়ে গেছে। মীরার চেহারায় সেই পরিচিত উষ্ণতা নেই। আমি দরজা বন্ধ করে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, যেন আমার ঘরটা আজ অপরিচিত মনে হচ্ছে। রাতের খাবারের টেবিলে খেতে খেতে আমি খেয়াল করলাম, মীরাকে বেশ অন্যমনস্ক লাগছে। মনে হচ্ছে কিছু একটা নিয়ে চিন্তায় ডুবে আছে। জিজ্ঞেস করলাম, কি ভাবছো? সে আমার দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ল, কিছু না। আমি আর চাপ দিলাম না, চুপচাপ খাওয়া শেষ করলাম। রাতের বেলায় ঘুমানোর আগে দেখি
মীরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তবে আগের মতো এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে নেই। ওকে দেখে কেন যেন ভিতরে ভিতরে অস্থির লাগতে শুরু করলো। আমি ধীরে কাছে গিয়ে ওর কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরলাম। মীরা মুচকি হেসে দিল। ওকে আমার দিকে ঘুরিয়ে আনলাম। এক পলকে ওর মুখের দিকে তাকিয়ে মনে হলো কি মিষ্টি এই মেয়েটা। হঠাৎ প্রচন্ড আদর করতে ইচ্ছে হলো। আস্তে করে গালে হাত রাখলাম। ওকে কাছে টানতেই মীরা হালকা করে আমার হাত থামিয়ে দিল। আমি কিছুটা অবাক হলাম, এমন কেন করলো? ও বলল, এখন ইচ্ছে করছে না। মেয়ে মানুষের সমস্যা তুমি বুঝবে না। আমি তখন বুঝলাম ব্যাপারটা। আমি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে দরকার নেই। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বউ। প্রথমে আমার ভেতরে একটু খারাপ লাগলেও পরে বুঝতে পারলাম আমিও নাটকে ভুল বুঝে ফেলি। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম, কিন্তু হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। চোখে হালকা ঘুম। আধো অন্ধকারে চোখ মেলে দেখি মীরা একা একা ঘরের মধ্যে হাঁটছে। ঘুমের মধ্যে ওর এমন আচরণ দেখে আমি একটু অবাক হলাম। বিয়ের পর এই 5 মাসে কখনোই তো এমন কিছু দেখিনি। প্রথমে ভেবেছিলাম হয়তো পানি খেতে উঠেছে, কিন্তু না, ওর আচরণটা একটু অস্বাভাবিক লাগছিল। আমি চুপচাপ পড়ে রইলাম। লক্ষ্য করলাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর মীরা ধীরে ধীরে হেঁটে বারান্দার দিকে গেল। তখন দেখলাম ওর হাতে ফোন ছিল। কিছুক্ষণ পর আবার হাঁটতে হাঁটতে ফিরে এসে আয়নার সামনে দাঁড়ালো। সেখানে কিছুক্ষণ স্থির হয়ে রইল, যেন কিছু দেখছে। তারপর ঠিক আগের মতোই বিছানায় ফিরে এসে শুয়ে পড়ল, যেন কিছুই ঘটেনি। আমি সবকিছু দেখে কিছু বলিনি, শুধু চুপচাপ পড়ে রইলাম। তবে এবার মনে মনে সিদ্ধান্ত নিলাম, এভাবে আর চলতে দেওয়া যাবে না। মীরার সঙ্গে এ বিষয়ে আমাকে কথা বলতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠলাম। গত 2 দিন ধরে মনটা খারাপ, কোনো কারণ ছাড়াই অস্বস্তি কাজ করছে। মীরার আচরণও কেমন যেন বদলে গেছে, চুপচাপ আর কিছুটা অদ্ভুত। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গেলাম। হঠাৎ আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে কেমন যেন ধ্যানস্থ হয়ে গেলাম। মনে হলো আমি কোথাও ডুবে যাচ্ছি, সময়, জায়গা সবকিছু ভুলে গিয়েছিলাম। কতক্ষণ সেভাবেই দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ এক ঝটকায় হুঁশ ফিরল। মাথাটা ভারী লাগছিল যেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক লেট হয়ে গেছে, আজ যে অফিসে দেরি হয়ে যাবে। দ্রুত ডাইনিং টেবিলে গিয়ে নাস্তা করতে বসলাম। মীরা আজ পরোটা আর ভাজি বানিয়েছে, কিন্তু ভাজিটা একটু মুখে দিয়ে ফেলে দিলাম। এত ঝাল যে মুখেই তুলতেই পারলাম না। মীরা আমার এমন আচরণ দেখে একটু অবাক হয়ে বলল, কি হয়েছে? এমন করছো কেন? কি রান্না করেছো এটা? এত ঝাল দিয়ে কেউ ভাজি রান্না করে? মনে হয় ভুলে 2বার মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি তাড়াতাড়ি করে একটা ডিম ভেজে দিই, ওটা দিয়ে খেয়ে যাও। আমি যেন কথার ওপর কথায় ফেটে পড়লাম। থাক, দরকার নেই। রান্নার সময় মন কোথায় থাকে তোমার? এতটুকু সামান্য জিনিসও বানাতে পারো না? মীরা কিছু তখন বলছিল না, শুধু চুপ করে আমার কথাগুলো শুনছে। যদি মন অন্য কারো কাছে থাকে, তাহলে সেখানেই চলে যাও। আমাকে বিরক্ত করো না। মীরা আমার দিকে কখনো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি যখন ওর সাথে এমন রাগারাগি করছিলাম তখন আমি জানতাম আমার এমন করে কথা বলা উচিত নয়। কিন্তু তখন মনে হচ্ছিল আমি ঠিকই বলছি, যেন আমার ভেতরে অন্য কেউ কথা বলছে। কিছু না খেয়েই, শুধু এক গ্লাস পানি খেয়ে ব্যাগ আর ফাইল হাতে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলাম, মীরাকে নির্বাক ফেলে রেখে। অফিসে পৌঁছানোর পর কিছুক্ষণ কাজ করতে করতেই মনটা কেমন অস্থির হয়ে উঠল। মনে পড়ল, আসলে তো বিয়ের পর মীরা কখনো এরকম ভাবে রান্না করেনি। ও তো সবসময় খুব মনোযোগ দিয়ে কাজ করে। তাহলে আজ ওর এমন ভুলটা হলো কেন? আর আমি কেন ওভাবে রাগ করলাম? একটু ভালোভাবে বললেও পারতাম। ইস, মনে হয় ওকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। কি জানি এখন হয়তো কাঁদছে। আমি কিছু না ভেবে মীরাকে ফোন করলাম। 1বার, 2বার, কিন্তু ও ফোন ধরল না। আশ্চর্য, অন্য সময় হলে তো নিজেই একের পর এক ফোন করে আমার জ্বালাতন করত। মনটা অদ্ভুত একটা কুশড়ে কেঁদে উঠল। হয়তো ও এখন ওয়াশরুমে বা কাপড় কাচতে গেছে। সকালে দেখেছিলাম অনেক কাপড় জমে আছে। নাকি হয়তো অভিমানে কাঁদছে, তাই ফোন ধরছে না।
এইসব ভাবতে ভাবতেই 10 মিনিট কেটে গেল। ঠিক তখনই আমার ফোনে করিম আলী, আমাদের দারোয়ান, ফোন করলো। এই সময় ওর ফোন পেয়ে আমি চমকে উঠলাম। মনে মনে ভাবলাম, এই সময় ও ফোন করছে কেন? ফোন ধরতেই ও হন্তদন্ত হয়ে বলল, ভাই, আপনি কোথায়? তাড়াতাড়ি বাসায় আসেন। ভাবি ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার মাথার ভেতর যেন বাজ পড়ল। মুহূর্তেই চারপাশ ঝাপসা হয়ে গেল। নিজেকে ধরে রাখা কঠিন হয়ে পড়ল। কি করতে হবে কিছুই ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তড়িঘড়ি করে সমস্যা জানিয়ে ছুটি চাইলাম। ভাগ্যিস তখন লাঞ্চ আওয়ার চলছিল, তাই অনুমতি পেয়ে গেলাম। ডানে বামে না তাকিয়ে দৌড়ে বেরিয়ে পড়লাম। বাসায় ফিরে দেখি করিম আলী একজন মহিলা ডাক্তার নিয়ে এসেছে। পাশের ক্লিনিক থেকে তাড়াতাড়ি ডাক্তার আনতে পেরেছে, ভাগ্যিস সময় মতো ব্যবস্থা করেছে। এসে দেখে মীরার জ্ঞান ততক্ষণে ফিরেছে। আমি কখন যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। ডাক্তার আপা বললেন, চিন্তার কিছু নেই, এখন মোটামুটি সুস্থ। আসলে অতিরিক্ত টেনশন করার কারণেই এমনটা হয়েছে। চেষ্টা করবেন ওনাকে হাসি খুশি রাখতে, উনি যেন মানসিক চাপ না পায়। আমি যেন একটু নিঃশ্বাস নিতে পারলাম। পাশে বসে মীরার মুখের দিকে তাকালাম, চুপচাপ তাকিয়ে আছে, ক্লান্ত, নিশার। নিজের ভেতরে একটা বিশাল অপরাধ বোধ আমাকে গিলে খাচ্ছিল। আমি মনে মনে ঠিক করলাম, না, সবাই গেলে আমি ওর হাতটা ধরে ওর কাছে ক্ষমা চাইব সকালের ব্যবহারের জন্য। করিম আলী যখন ডাক্তার আপাকে নিয়ে বের হয়ে গেল, আমি যে দরজা আটকাতে লাগলাম, ঠিক তখনই করিম আলী আবার ফেরত এসে আমাকে বলল, ভাই জানেন, আমি তাকে আপনাদের পিছনের যে বারান্দা আছে সেখানে তাকে পড়ে থাকতে দেখেছিলাম। ভাগ্যিস সেদিকে আরেকটা সিঁড়ি ছিল, আমি সেখান থেকে উঠে তাকে উদ্ধার করলাম। আমি ছোট করে তাকে ধন্যবাদ দিলেই সে বের হয়ে গেল। সবাই যখন চলে গেল, আমি তখন মীরার কাছে আস্তে করে বসে পড়লাম। ওর চোখে চোখ রেখে বললাম, আমি খুব দুঃখিত, মীরা। আমার জন্যই তোমার এই অবস্থা হয়েছে, না? আমি ওকে আলতো করে জড়িয়ে ধরলাম, কপালে একটা মৃদু চুমু দিলাম। মীরা প্রথমে কিছু না বললেও একটু পর স্বাভাবিক কণ্ঠে বলল, না না, এমন কিছু না। আসলে আজ সারাদিন কেমন যেন অস্থির লাগছিল, তার উপর আবার ভীষণ গরম। ভাবলাম বারান্দায় একটু দাঁড়াই, হালকা হাওয়া লাগুক। কিন্তু হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলাম। ও একটু থেমে আবার বলল, আর জানো, আজকাল আমার মনে হয় কেউ যেন আমাকে সবসময় নজর রাখছে। যেন অদৃশ্য কেউ আছে পাশে, দেখছি না ঠিকই, কিন্তু অনুভব করছি। অথচ এই ঘরে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। আমি কিছু বললাম না, শুধু ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম, যেন ওর ভয়ের দেয়ালটুকু আমি নিজের বুক দিয়ে দিকে দিই। তখন হঠাৎ আমার চোখ এলো ড্রেসিং টেবিলটার দিকে, যেটা আমরা কিছুদিন আগেই কিনেছিলাম। অদ্ভুতভাবে সেই দিন থেকেই মীরার আচরণ একটু একটু করে বদলে যাচ্ছে। আর আজ এই ঘটনা। এরপরের দুদিন বেশ ভালোই কেটেছিল। মীরাও কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছিল, আর আমিও একটু স্বস্তি ফিরে পাচ্ছিলাম। একদিন সন্ধেবেলা অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে বসে বই পড়ছিলাম। ঘরের চারদিকে এক ধরনের শান্ত নিস্তব্ধতা। হঠাৎ আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে অপরিচিত নম্বর দেখে একটু দ্বিধা ছিল, তবে কল রিসিভ করলাম। ফোনটা কানে দেওয়ার সঙ্গে সঙ্গে এক চেনা কণ্ঠ শুনে আমার মুখে একটা প্রশান্ত হাসি ফুটে উঠল। কিরে শয়তান, বিয়ে করে একেবারে আমায় ভুলেই গেছিস, তাই না? চোখ বন্ধ করেই চিনে ফেললাম, এই যে আরিয়ান, আমার কলেজ জীবনের বেস্ট ফ্রেন্ড। একদম পাগলাটে ধরনের ছেলে, সবকিছুতেই মজা খুঁজে নেয়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ওর প্যাশন হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। ভূত, আত্মা, রহস্যময় বাড়ি, পরিত্যক্ত স্থান, এসব নিয়ে না ঘাটলে ওর যেন চলেই না। অনেকবার বিপদেও পড়েছে, কিন্তু এই নেশা সে ছাড়েনি কখনো। আমি হেসে জবাব দিলাম, আরে না রে, তুই কিভাবে ভাবলি আমি তোকে ভুলে যেতে পারি? উল্টো তুই তো যোগাযোগ করিসনি এতদিন। ও হেসে বলল, হ্যাঁ রে, একটা মিশন ছিল, খুব ব্যস্ত ছিলাম, তাই আর ফোন করা হয়নি। আমি মজা করে বললাম, তোর এই মিশন? তুই কি কোনোদিন স্বাভাবিক জীবন কাটাতে পারিস না রে? আরিয়ান হেসে হেসে বলল, আরে ভাই, এটা আমার নেশা, বুঝলি? পড়াশোনা চাকরি সব আছে ঠিকই, কিন্তু এগুলোর মাঝেই তো জীবনটা একটু রোমাঞ্চকর করে তুলি। এরপর ও জানালো, আসলে আমি এখন তোর কাছাকাছি এসেছি একটা কাজের সূত্রে। আমার মনে দারুণ খুশি লাগলো। আমি বললাম,
তাহলে আগামীকালই চলে আয় আমার বাসায়, সামনে ছুটি আছে। জমিয়ে আড্ডা হবে পুরোনো দিনের মতো। আরিয়ান হাসলো ওপাশ থেকে। রাজি। কালই চলে আসছি রে, একটু অ্যাডভেঞ্চার নিয়ে এসেছি তোদের জন্য। আমি হেসে বললাম, তোর অ্যাডভেঞ্চার আমার জীবনে কম ছিল নাকি? পরের দিন একটি সরকারি ছুটি ছিল, তাই আমি সারাদিন বাসাতেই ছিলাম। দুপুরের আগেই আরিয়ান এসে হাজির। ওকে দেখে যেন মনটা ভালো হয়ে গেল। কলেজ জীবনের সেই পাগলাটে বন্ধুটি এখনো আগের মতোই প্রাণবন্ত। মীরার সাথে পরিচয় করিয়ে দিলাম। মীরা আমাদের জন্য চিকেন পাকোড়া আর ঠান্ডা লাচ্ছি বানিয়েছিল। খেতে বসে আরিয়ান বেশ প্রশংসা করলো মীরার রান্নার। মীরাও লাজুক এসে মাথা নিচু করলো। বিকেলের দিকে আমি আর আরিয়ান ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলাম। পুরোনো দিনের স্মৃতি, হাসি মজা, সব যেন আবার ফিরে এলো। তবে হঠাৎ খেয়াল করলাম, আরিয়ান একবার নয়, কয়েকবার মীরার দিকে এমনভাবে তাকালো যেন ওর চোখ কিছু অদৃশ্য কিছুর খোঁজ করছে। ওর দৃষ্টিতে একটা ধাঁধার খোঁজ করতে চাচ্ছে। আমার মনের ভেতরে কিছুটা অস্বস্তি হলো। ভাবলাম, মীরা তো গত দিন ধরে অদ্ভুত আচরণ করছিল। ওকে ঘুমের ঘোরে হাঁটতে দেখেছি, হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছে। ভেবেছিলাম আরিয়ানকে সব খুলে বলবো, কিন্তু তখন বললাম না। ভাবলাম, মাত্র তো বাসায় এলো একটু করে বলি। এরপর ওকে আমাদের পুরো ঘরটা দেখাতে শুরু করলাম। আরিয়ান ঘরের প্রতিটি কোণ খুব মনোযোগ দিয়ে দেখছিল। ওর চোখে স্পষ্ট আগ্রহ, বিশেষ করে পুরনো আসবাব আর বাড়ির কাঠামোতে। তবে যখন ও আমাদের বেডরুমে ঢুকলো, তখন ওর চেহারাটা মুহূর্তেই পাল্টে গেল। ওর চোখের চাহনি একেবারে বদলে গেল, কোনো একটা অদৃশ্য কিছুর উপস্থিতি যেন ও অনুভব করলো। ও দাঁড়িয়ে রইল অনেকক্ষণ, চোখ রেখে দিল ড্রেসিং টেবিলের দিকে। আমি চুপচাপ ওর প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম। হঠাৎ ও আমার হাত টেনে ধরে খাটে বসিয়ে দিল। তার চোখে তখন একরকম ভয় আর উত্তেজনার মিশ্র ছায়া। আরিয়ান আমাকে খাটে বসিয়ে রেখে গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, এই ড্রেসিং টেবিলটা কবে কিনেছিস? আমি একটু ভেবে বললাম, এই তো কদিন হবে। কিছুদিন আগেই তো কিনলাম। কেন রে? আরিয়ান একটু চুপ করে থাকলো, তারপর হালকা মাথা নাড়লো। ও আচ্ছা। তার গলায় একটা অদ্ভুত গম্ভীরতা ছিল, যেন কিছু বুঝতে পারছে, কিন্তু এখনই বলতে চাইছে না। ঠিক তখনই হঠাৎ চারপাশ অন্ধকারে ডুবে গেল, কারেন্ট চলে গেছে। মুহূর্তের মধ্যে বাইরে থেকে ঝড়ের গর্জন ভেসে এল, জানলার কাঁচ থরথর করে কাঁপতে লাগলো। হাওয়ার শব্দটা কেমন যেন হিসেবে ভেতরে কাঁপুনি ধরানো। এমন আবহাওয়া আমি অনেকদিন দেখিনি। আমি চিন্তিত হয়ে বললাম, মীরা তো অন্ধকারে ভয় পায়, আমি ওর কাছে একবার যাই। আরিয়ান কিছু বলল না, শুধু ধীরে মাথা নাড়ল। আমি রুম থেকে বের হয়ে অন্ধকার করিডোর পেরিয়ে বেডরুমের দিকে গেলাম। দরজাটা খোলা ছিল। ভেতরে ঢুকে দেখি, মীরা জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। ওর চুল এলোমেলোভাবে পড়ে আছে, পিঠটা আমার দিকে, আর অন্ধকারে ওর ছায়াটা যেন দীর্ঘ আর অস্বাভাবিক লাগছিল। আমি ধীরে ওর কাছে গিয়ে কাঁধে হাত রাখলাম। বললাম, মীরা। সে ধীরে ধীরে পিছনে ফিরল। কিন্তু ওর মুখ দেখে আমার গা হিম হয়ে গেল। চোখ দুটো একদম ফাঁকা, অন্ধকারে যেন আলো ঝলসে উঠল। ঠোঁটের কোণে হালকা অদ্ভুত হাসি দিয়ে আমার দিকে তাকিয়েছিল। একদম চুপচাপ, কোন কথা নয়, শুধু ভারী নিঃশ্বাসে শব্দ শোনা যাচ্ছে। এদিকে ঘরের ভেতরে একা বসে থাকা আরিয়ানের চোখ হঠাৎ একটানা ড্রেসিং টেবিলের আয়নার দিকে আটকে গেল। ঘরের অন্ধকারে একটা অদ্ভুত আলো ঠিকরে বের হচ্ছিল যেন আয়নার ভিতর থেকে। ও ধীরে ধীরে হাতের টর্চটা নিয়ে সামনে এগিয়ে গেল। হঠাৎই সে দেখে, আয়নার ভেতরে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু এটা সাধারণ ছায়া না। ছায়ার মুখটা মানুষের মতো হলেও চেহারাটা বিকৃত। চোখের জায়গায় অন্ধকার গহ্বর, ঠোঁট নেই, শুধু একটা বিস্মৃত, বীভৎস হাসি ঝুলে আছে। আরিয়ানের গলা শুকিয়ে যায়, কিন্তু ও অভ্যস্ত এইসব দৃশ্যে। ভয় পাওয়ার বদলে আরো কাছে যেতে চায়। তখনই আয়নার ভিতরকার ছায়াটি হঠাৎ ঝাঁকুনির মতো নড়ে ওঠে। এক মুহূর্তের জন্য মনে হয় ছায়াটা হাত বাড়িয়ে দিয়েছে আয়নার বাইরের দিকে। আরিয়ান ছিটকে পেছনে পড়ে যায়। মাথার পেছনে ঠোক্কর খায়, কিন্তু সে নিজেকে সামলে ফেলে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কারেন্ট চলে আসে। আলো আসতেই পুরো ঘরটা আবার স্বাভাবিক দেখায়।
কারেন্ট আসার পর মীরা উঠে এসে আমার বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। ওর শরীরটা কাঁপছে। আমি ওর পিঠে হাত রেখে বললাম, আরে বউ, ভয় পেও না, আমি তো আছি। এই দেখ, আমার দিকে তাকাও। এরপর আমি ওকে নিয়ে রুমে এসে দেখি আরিয়ান ফ্লোর থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। ওর মুখে অদ্ভুত তখন একটা অস্বস্তি, চোখে অচেনা চিন্তা। আমি বললাম, কি রে, পড়ে গেছিস নাকি? আরিয়ান কিছু না বলে একবার মীরার দিকে তাকালো, আবার আমার দিকে। আর বলিস না রে, অন্ধকারে হাঁটতে গিয়ে হোঁচট খেয়েছিলাম। কিন্তু তার গলার স্বরটা কেমন যেন কাঁপা কাঁপা লাগছিল। মীরা তখন ওর কোণে দেখে চমকে উঠল। আপনার তো অনেকটা কেটে গেছে। তারপর ফার্স্ট এইড বক্স এনে আমাকে দিয়ে বলল, এই নাও, ভাইয়াকে ব্যান্ডেজ করে দাও। আমি গিয়ে চুপচাপ মলম আর ব্যান্ডেজ লাগাতে লাগলাম। আর আরিয়ান, সে তখনও মাঝে মাঝে আয়নার দিকে তাকাচ্ছিল, যেন এখনো কিছু একটা দেখছে সেখানে। এরপর সবকিছু ঠিকঠাক ছিল। রাতের খাওয়া আমরা তাড়াতাড়ি শেষ করলাম। বাইরে এখনো টিপটিপ বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে মেঘের গর্জনও শোনা যাচ্ছে। খাওয়ার পর আমরা ড্রয়িং রুমে বসে গল্প করছি। মীরা তখন তার রুমে গেছে, ওর মাথা ব্যথা লাগছিল একটু। গল্পের ফাঁকে হঠাৎ দেখি আরিয়ান কেমন যেন চুপচাপ হয়ে গেছে। ওর চোখে একটা দ্বিধা, মুখে সংকোচ। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, কি রে, তুই কিছু বলতে চাস? সরাসরি বল, ভাইয়ের মাঝে আবার কিসের আঘাত? আরিয়ান মুখ তুলে তাকালো, চোখে চিন্তার ছায়া। আসিফ, তুই তো জানিস, তুই কোনোদিন এইসব প্যারানর্মাল ব্যাপারে বিশ্বাস করতি না। সব সময় বলতি এইসব কুসংস্কার, ভাওতা। আমি একটু হেসে বললাম, হ্যাঁ, বলতাম, এখনো ঠিক ততটাই বিশ্বাস করি না। তবে তোর অনুভূতিতে আমি কখনো আঘাত করতে চাই না। তুই এগুলোতে বিশ্বাস করিস, জানি। তাহলে যদি বলি, এইসব কিছু তোর জীবনেও প্রভাব ফেলতে শুরু করেছে? ওর কথা শুনে আমার বুকের ভেতরটা একটু ধক করে উঠল। মীরের অদ্ভুত আচরণ, বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, ওই আয়নাটার দিকে তাকিয়ে থাকা, সবকিছু একসাথে মাথায় ঘুরে যেতে লাগলো। আমি গলা খাকারি দিয়ে বললাম, মানে, তুই ঠিক কি বলতে চাস? আরিয়ান একটু থেমে বলল, সময় থাকতে সাবধান হয়ে যা। আমি ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। ঘর জুড়ে বাইরে বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বজ্রপাতের ঝলকানি পড়ছে জানালার কাছে। হঠাৎই একটা ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ এলো ভেতরের রুম থেকে, যেখানে মীরা বিশ্রাম নিচ্ছিল। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম, চোখে মুখে অস্বস্তি এর আতঙ্ক। কি একটা আওয়াজ হলো না? চল, দেখি কি হয়েছে। আমি উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি রুমের দিকে ছুটলাম, আরিয়ানও পেছনে। রুমের দরজা অল্প খোলা ছিল। ভিতরে ঢুকেই দেখি মেইন লাইট নিভে আছে, শুধু বিছানার পাশে ড্রিম লাইটটা জ্বলছে। হালকা হলুদ আলোয় রুমটা যেন এক অন্য জগতে পরিণত হয়েছে, নিস্তব্ধ, রহস্যময় আর ভয়ানক। আর তারপর আমরা যা দেখলাম, সেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। মীরা বিছানায় চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। তার পাশে কেউ বসে আছে। না, মানুষ না, একটা ছায়া। ছায়াটা ঠিক যেন একজন পুরুষের অবয়ব, কিন্তু তার চেহারা একেবারেই অস্পষ্ট, ধোঁয়ার মতো ঘন কুয়াশার মাঝে যেন একটানা ভাসছে। কোনো মুখ নেই, চোখ নেই, শুধু একটা ঘন কালো রূপ। তবু তার শরীর থেকে বেরিয়ে আসছে এক অদ্ভুত, ঠান্ডা, অশুভ আবহ। ছায়াটা ধীরে ধীরে মীরার মুখের দিকে ঝুঁকে আসছিল, যেন ফিসফিস করে কিছু বলবে। আমি মীরা বলে চিৎকার করে উঠলাম। আর ঠিক তখনই ছায়াটা ফিসফিস শব্দে কেঁপে উঠল, এক মুহূর্তে সেটা মিলিয়ে গেল। একটা অদ্ভুত চটচটে শব্দ হলো, আর ছায়াটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। দৌড়ে মীরার কাছে এলাম, বিছানার পাশে হাঁটু গেড়ে বসলাম। মীরা, মীরা। কিন্তু কোনো সাড়া নেই। ওর কপালে হাত দিয়ে বুঝলাম শরীর একেবারে নিস্তেজ, নিঃশ্বাস আছে, কিন্তু সে অজ্ঞান। আর তখনই আমার চোখে পড়ল মীরার গায়ের কাপড় কিছুটা এলোমেলো হয়ে আছে, যেন কেউ ওকে। আমার বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। যদি আমরা একটু দেরি করতাম, যদি আমি তখন না আসতাম, মীরার সর্বনাশ হয়ে যেত। আমি স্তব্ধ হয়ে গেছি, হাত পা কাঁপছে।
মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরছে। এই ছায়াটা কে ছিল? এখানে এলো কিভাবে? আবার কোথায় গেল? ও যদি মানুষ না হয় তবে কি? ঠিক তখনই পিছন থেকে আরিয়ান গভীর কণ্ঠে বলল, বলেছিলাম না আসিফ, এসব এখন তোর জীবনেও প্রভাব ফেলছে। আমি ধীরে ধীরে অসহায় দৃষ্টিতে পিছন ফিরলাম। আরিয়ান, আমি কিছু বুঝতে পারছি না। এটা কেন হচ্ছে? কেন শুধু মীরার সাথে এসব হচ্ছে? আরিয়ান গভীর দৃষ্টিতে আমার চোখে চোখ রাখল। এই আয়নার ভিতরে কিছু আছে ভাই। শুধু প্যারানরমাল না, এখানে কোনো অতীতের পাপ, অভিশাপ লুকিয়ে আছে। মীরাকে বেছে নেওয়া হয়েছে, এর কারণটা জানতে হবে। আমি তখন মীরার হাত শক্ত করে ধরে বললাম, আরিয়ান, যাই হোক না কেন, ওকে কিছু হতে দেব না। ও আমার সব কিছু। আমাকে যা করতে হয় আমি করব। আমি পানি এনে মীরার চোখে মুখে ছিটাতে লাগলাম। কয়েক মুহূর্ত পর ওর চোখে আলোর ঝলক ফুটে উঠল। জ্ঞান ফিরতেই মীরা আমাকে দেখে আতঙ্কে জড়িয়ে ধরলো আর হাউমাউ করে কেঁদে উঠল। আমি ওর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলাম, আমি আছি মীরা, আমি আছি। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ও কাঁদতে কাঁদতে আমার বুক ভিজিয়ে দিল। আমি শুধু আঁকড়ে ধরে রাখলাম, কোনো প্রশ্ন করিনি তখন। শুধু চেয়েছিলাম ও একটু শান্ত হোক। অনেকক্ষণ পর ওর কান্না একটু থামলো, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো। আমি তখন জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলো তো মীরা? এমন ভয় পেলে কেন? মীরা ধীরে ধীরে মাথা তুলল। ওর চোখে এখনো ভয়ের ছায়া। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি যখন ঘুমোতে এসেছিলাম তখন হঠাৎ মনে হলো মাথাটা খুব ভারী হয়ে গেছে। ঘুম আসছিল না, আবার উঠে বসার শক্তিও ছিল না। তখন আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তারপর তারপর মনে হলো কেউ আমার কাপড় সরাচ্ছে, কিন্তু আমি হাত পা নাড়াতে পারছিলাম না, চোখও খুলতে পারছিলাম না। শরীরটা পাথরের মতো লাগছিল। আমি শুধু একটা ছায়া দেখেছিলাম আমার সামনে, আর কিছু মনে নেই। ওর কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। আমি এতক্ষণ কিছু বলিনি। মুখে কোনো শব্দ এর না। মনের ভেতরে যেন কেউ পাথর ছুঁড়ে মারলো। আমি মীরাকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বললাম, আমার যাই হোক, তোমার কিছু হোক, আমি সেটা কিছুতেই হতে দেব না। অনেক রাত। বসার ঘরের এক কোণে আসিফ ও আরিয়ান চুপি চুপি কথা বলছে। ঘরে হালকা আলো জ্বলছে। মীরা ঘুমিয়ে পড়েছে। বাইরে এখনো বৃষ্টি ঝরছে। ভাই, আমি মীরাকে ঘুম পাড়িয়ে আসলাম। এখন তোকে একটা কথা জিজ্ঞেস করতেই হবে। বল। আমি কখনো এসব প্যারানর্মাল ব্যাপারে বিশ্বাস করতাম না, এটা তুই জানিস। কিন্তু আজ যা দেখলাম, আমি এখনো কাঁপছি ভেতরে ভেতরে। এইসব কি সত্যি ভাই? সত্যিই কি এসব হয়? আরিয়ান চোখ নামিয়ে শান্ত গলায় বলল, ভাই, আমি তোকে আগেই বলেছিলাম, সব কিছুর বাইরে কিছু থাকে, যেটা আমাদের চোখে ধরা দেয় না, কিন্তু তার প্রভাব থেকে আমরা পালাতে পারি না। তোকে একটা জিনিস বলি, ওই ড্রেসিং টেবিলটা যেদিন থেকে বাসায় এসেছে, সেদিন থেকেই সব বদলে গেছে। মীরার আচরণ একেবারে পাল্টে গেছে। রাতের পর রাত ঘুমের মধ্যে হাঁটে, বারান্দায় গিয়ে কারো সঙ্গে ফোনে কথা বলে, যার কোনো অস্তিত্বই নেই। এমনকি আয়নার সামনে দাঁড়িয়ে কখনো কখনো ঘন্টার পর ঘন্টা চুপ করে থাকতো। আমি এতদিন পাত্তা দিইনি, ভাবতাম মানসিক চাপ বা শরীর খারাপ। কিন্তু এখন সবকিছু ওই আয়নার দিকেই ইশারা করছে। এরপর আরিয়ান তার সাথে সন্ধ্যাবেলা হয়ে যাওয়া সেই ভয়ানক মুহূর্তের কথা আমাকে বলল, যেটা শুনে আমি পুরো থমকে গেলাম। আরিয়ান ধীরে পা ফেলে আমরা যে রুমটাতে ঘুমাই, অর্থাৎ যে রুমের ড্রেসিং টেবিলটা আছে, সেই ঘরে ঢুকলো। আমি ওর সাথে সাথে এগিয়ে গেলাম। ঘরটিতে এক ধরনের ভারী নিস্তব্ধতা যেন জমে আছে। বাতাসে একটা ঠান্ডা শীতলতার ছোঁয়া, যেন কিছু একটা এখানে অপেক্ষা করছে। আরিয়ান চুপচাপ চারপাশটা ঘুরে দেখলো, তারপর চোখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, এই ড্রেসিং টেবিলটা মধ্যেই কোনো ঘাবলা আছে, আসিফ। এমন কিছু, যেটা আমরা জানি না, কিন্তু যা আমাদের চারপাশে ঘটছে তার সঙ্গে জড়িয়ে আছে। আমাদের জানতে হবে, এই অদৃশ্য ছায়াটা আসলে কে, আর সে কি চায়। আমি একটু কেঁপে উঠলাম। গলার স্বর ভারী করে বললাম, আমরা জানবো কিভাবে? এই তো কোনো সাধারণ ব্যাপার না।
আরিয়ান ঠোঁটের কোণে এক ছিলতে রহস্যময় হাসি এনে বলল, তুই বোধহয় ভুলে গেছিস আসিফ, আমি এই জগতে নতুন না। প্যারানর্মাল জিনিস নিয়ে আমি বহু বছর কাজ করেছি। গভীর ধ্যান করে আত্মাদের সাথে যোগাযোগ করতে পারি। তারা সব সময় কথা বলে না, কিন্তু তাদের ইচ্ছা, দুঃখ, রাগ সব অনুভব করা যায়, যদি সঠিক উপায়ে দেখা যায়। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কলেজের সেই মজার, দুরন্ত ছেলেটার জায়গায় দাঁড়িয়ে আছে এক কঠিন অভিজ্ঞতা সম্পন্ন লোক, যার চোখে আত্মবিশ্বাসের ঝলক। আমি বললাম, তুই কি পারবি? তোর যদি কোন ক্ষতি হয়? আরিয়ান একটু হেসে বলল, আরে এসব তো নর্মাল ব্যাপার। জানিস, আমি একবার একটা খারাপ জিনের সাথে কথা বলার জন্য সেটাকে ডেকে এনেছিলাম, তারপর আমার 3 দিন জ্বরে ভুগেছি। সে কি জ্বর রে বাবা! আমি শুধু অবাক হয়ে এর কথাগুলো শুনছি। আরিয়ান এবার নিচু স্বরে বলল, আজ রাতেই আমরা তার মুখোমুখি হব। জানবো কে এই ছায়া, সে কেন এসেছে, আর মীরাকে কেন সে টার্গেট করছে। আমি মাথা নাড়লাম। মনে ভয়, কিন্তু মীরার জন্য এখন আর পেছনে যাওয়ার উপায় নেই। আমরা একসাথে ঠিক করলাম, আজ রাতে হবে সেই রাত, যখন অন্ধকারের মুখোমুখি হবে আলো। গভীর রাত। বাইরে বৃষ্টি এখনো থেমে থেমে ঝরছে। জানালায় ঠেকেছে বৃষ্টির শব্দ, আর মাঝে মাঝে দূরে কোথাও বাজ পড়ছে হালকা গর্জনে। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে, নিঃশব্দ, নিস্তব্ধ, আর অদ্ভুতভাবে চাপা গন্ধে ভরা। আমরা দুজন এখন ড্রেসিং টেবিলের ঘরে বসে আছি। মীরাকে অন্য রুমে সরিয়ে রাখা হয়েছে। আরিয়ান তার ঘরের চারপাশে লাল চুন দিয়ে আঁকা বিশেষ প্রতীকীকে ধূপ জ্বালিয়ে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করেছে। বলেছিল, এই প্রতীক ও ধূপের গন্ধ খারাপ ছায়াটাকে ওই ঘরে ঢুকতে দেবে না। ঘরের মাঝখানে আরিয়ান হাতে আঁকা এক অদ্ভুত বৃত্তের মাঝে বসে আছে। বৃত্তের চারদিকে অদ্ভুত সব চিহ্ন, কোনোটা ত্রিভুজ, কোনোটা চোখের আকৃতি, আবার কোনোটা অজানা ভাষায় লেখা ছন্দ। প্রতিটি চিহ্নের পাশে ছোট ছোট মোমবাতি জ্বলছে, হালকা কমলা আলোয় তারা নড়ছে যেন শ্বাস নিচ্ছে। আরিয়ান ধীরে ধীরে চোখ বন্ধ করে ধ্যানস্থ হলো। তারপর গলায় একেবারে গম্ভীর, অচেনা সুরে মন্ত্র জপ করতে শুরু করলো, যেগুলো আমি কিছুই বুঝলাম না। তার গলার আওয়াজ ঝড়ের গায়ে গায়ে ধাক্কা খাচ্ছে। বাতাস হালকা করে কেঁপে উঠছে, মোমবাতির আলো কাঁপছে। আমি বসে বসে অনুভব করছিলাম, যেন কিছু একটা এগিয়ে আসছে, ধীরে ধীরে, যেন আমাদের পাশেই নিঃশ্বাস ফেলছে। হঠাৎ একটা ধূপের কাছে বিকট শব্দ পড়ে গেল এক কোণ থেকে। আমি চমকে উঠলাম। আরিয়ান চোখ খুলল না, শুধু বলল, ও এখানে এসেছে। এখন শুধু দেখতে থাক। তারপর আস্তে আস্তে আরিয়ানের চোখ খুলে গেল, তার চোখ লাল হয়ে গেছে অনেকটা। সে ধীরে ধীরে তার পাশে আঁকা ত্রিভুজাকৃতির ঘরের দিকে তাকালো। আমিও ওর সাথে সেদিকে তাকালাম। তারপর যেটা দেখলাম সেটা দেখে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম, আমার শিরদাঁড়া দিয়ে পুরো একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এরপর আমি যা দেখলাম, তা দেখে আমার শরীর জুড়ে যেন এক ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইলাম। আরিয়ান যেখানে আগে চোখগুলো একই ছিল, ঠিক সেই ত্রিভুজাকৃতির ভেতরে একটি কালো ছায়ার মতো কিছু একটা বসেছিল। দূর থেকে বোঝা যাচ্ছিল, এটি একজন পুরুষ আকৃতির কিছু, কিন্তু সেটি মানুষ না, যেন কোনো অশরীরী উপস্থিতি। ঘরটি তখন পুরোপুরি অন্ধকার, শুধু একটি মোমবাতির ক্ষীণ আলো টিমটিম করছিল। সেই আলোতেই চারপাশটায় একটা ভৌতিক আবহ তৈরি হয়েছিল। আরিয়ান আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, দেখ, ত্রিভুজের ভেতরে ওটা বসে আছে। এর মানে ওটা কোনো অশুভ কিছু। আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু মনে মনে দোয়া পড়ছিলাম। আরিয়ান এরকম পরিস্থিতিতে অভ্যস্ত হলেও আমি তো একেবারেই না। আমার ভয়ে হাত পা কাঁপছিল। এরপর আরিয়ান সরাসরি প্রশ্ন করলো, তুই এখানে কেন এসেছিস? আর কি চাস? মীরাকে কেন বারবার টার্গেট করছিস? তার প্রশ্নের পর ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। ওটা মাথা তুলে তাকালো আমাদের দিকে, আর তখন যা দেখলাম, তা কখনো ভুলতে পারবো না। মুখটা যেন একটা পচে যাওয়া মৃতদেহের মতো। চোখ দুটো ছিল গহীন অন্ধকারের মতো, যেখানে চোখ থাকার কথা সেখানে শুধু ফাঁপা গর্ত। ঠোঁট ছিল না বললেই চলে, দাগগুলো বেরিয়েছিল কালচে, ধারালো, যেন কোনো জানোয়ারের মতো।
গায়ের চামড়া ছিল ছেঁড়া ছেঁড়া, যেন পরে টিস্যুর মতো ঝুলে আছে। একটা ভোঁতা কর্কশ শ্বাস প্রশ্বাসে কাঁপছিল ঘরের নিস্তব্ধতা। মোমের আলো ওর মুখে ছায়া ফেলে এমন এক বীভৎস দৃশ্য তৈরি করছিল, যা চোখে দেখে বিশ্বাস করা কঠিন। এরপর সেই ছায়ামূর্তি অনেকটা ছটফট করতে লাগলো। মনে হচ্ছিল সে তীব্র যন্ত্রণায় কাতর, যেন তার ভিতরকার কোনো ভয়ানক আগুন তাকে ছিঁড়ে ফেলার জন্য ছটফট করছে। ত্রিভুজাকৃতির বলয় ভিতর থেকে বেরোতে চায়, গলা দিয়ে একটি গড়গড় শব্দ বের হচ্ছিল, আর চোখ দুটো লাল হয়ে জ্বলজ্বল করছিল। আরিয়ান ঠান্ডা মাথায় দাঁড়িয়ে থেকে হেসে বলল, যতই ছটফট করিস, কোনো লাভ হবে না। তোকে আমি ভালো মতো বেঁধে ফেলেছি। এখন তুই বল, তোর কি চাওয়া? সেই বীভৎস আত্মাটা হঠাৎ আমাদের দিকে তাকিয়ে এক বিকট হুঙ্কার ছাড়ল। ঘরের মোমবাতির আলো থরথর করে কেঁপে উঠল। আমি ভয়ে প্রায় মাটিতে বসে পড়ি, কিন্তু আরিয়ান একটুও দমল না। আরিয়ান তখন একটি ছোট থলে ব্যাগ থেকে ছাইয়ের মতো কিছু একটা বের করে সেই আত্মাটির দিকে ছুড়ে দিলে তে আত্মাটি অনেকটা নিস্তেজ হয়ে পড়লো। এর কিছুক্ষণ পর সেটি মাথা তুলে বলতে লাগলো, আমি আমি ছিলাম একজন তান্ত্রিক, একজন শক্তির উপাসক। কিন্তু আমার লালসা আমার ধ্বংস ডেকে এনেছিল। আমি বহু বছর আগে সাধনা করতাম গভীর বনে, এক শ্মশানের পাশে। তখন ব্রিটিশ শাসন চলছে। আমি ছিলাম এক তন্ত্র সাধনাকারী, সাধারণ কোনো তান্ত্রিক না, বরং অন্ধকারের সবচেয়ে গভীর দিকগুলোর সন্ধানে ছিল আমার পথচলা। শক্তির লোভ, অমরত্বের তৃষ্ণা আমাকে দিনে দিনে এক বিকট ছায়ায় পরিণত করেছিল। তবে আমার ভিতরে এক দুর্বলতা ছিল, নারীলোলুপতা। আমি যদি কোনো সুন্দরী নারীর দেখা পেতাম, তাহলে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারতাম না। একদিন গভীর বনে কাঠ কাটতে গিয়ে নদীর পাড়ে চোখ পড়ল, একদল সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা নদীর ওপারে বসে আছে। তাদের গায়ে ছিল জরি কাঁথা আর সোনার অলংকার। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক কিশোরী, যার রূপ বর্ণনার অতীত। যেন সন্ধ্যার আলো আর পূর্ণিমার জ্যোৎস্না মিশে তার চোখে মুখে নেমে এসেছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আর তখনই আমার ভিতরের অন্ধকারটা জেগে উঠল। আমি সঙ্গে সঙ্গে নিজের রূপ বদলে এক ভিক্ষুকের ছদ্মবেশ নিলাম। হাতে একটা কাঠের লাঠি, মুখে মাটি, শরীর ঢেকে ছেঁড়া কাপড়ে। আমি ধীরে ধীরে নদীর পাড়ে এসে দাঁড়ালাম। মেয়েরা আমার দেখে পিছিয়ে গেল, কিন্তু সে মেয়েটি সে এগিয়ে এলো। তার চোখে করুণা, ঠোঁটে মায়া। সে আমার হাতে কিছু দিচ্ছিল, তখনই আমি আমার বশীকরণ মন্ত্র প্রয়োগ করলাম। সে কিছুই বুঝে ওঠার আগেই আমি তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। আর ধীরে ধীরে তাকে নিয়ে হাঁটতে লাগলাম ঘন জঙ্গলের দিকে। প্রথমে কেউ কিছু বুঝতে পারেনি, কিন্তু কিছুক্ষণ পরই তার সঙ্গে থাকা দাসীরা দৌড়ে খবর দেয় তাদের সাথে থাকা সৈন্যদের। আর তখনই ঘটে অঘটন। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি একদল একদল সশস্ত্র রাজসৈন্য আমাদের দিকে দিয়ে আসছে, তাদের চোখে ক্রোধ, তরবারিতে রক্তের প্রতিশ্রুতি। আমি ছুটতে থাকি, মেয়েটি তখনও আমার মন্ত্রে বাধা। কিন্তু তারা আমাকে ধরে ফেলে, রশি দিয়ে বেঁধে নিয়ে যায় রাজবাড়ির দরবারে, জমিদার বাড়ির দরবারে। আর আমি মেয়েটিকে অপহরণ করেছিলাম, সেই মেয়েটি ছিল এই জমিদারের নাতনি। জমিদার যখন ঘটনাটা জানলেন, তিনি রাগে কাঁপছিলেন। সবার মাঝখানে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বললেন, এ পিশাচকে আগুনে পোড়াও। ও যেন আর কখনো কোনো নারীর দিকে তাকাতে না পারে। লোকেরা ভয় ছিল, জানতো আমি তান্ত্রিক, ভয়ঙ্কর মন্ত্র জানি। তাই তারা সাবধানতা হিসেবে আমার মুখে কাপড় গুঁজে দেয়, হাত পা বেঁধে ফেলে কড়া পাহারায় নিয়ে যায় শ্মশানঘাটে। আগুন জ্বালানো হয়, কাঠের স্তূপে ফেলে আমার তেলে ভিজিয়ে দেয়। আর তারপর আগুন জ্বলে ওঠে। কিন্তু তারা জানতো না, আমি মৃত্যুর আগেই এক গোপন তান্ত্রিক মন্ত্র জপে ফেলেছিলাম। সেই মন্ত্র আত্মবন্ধন তন্ত্র, যার ফলে আমার আত্মা, শরীর পুড়লেও ধ্বংস হয় না। আমার আত্মা ছিন্ন হয়ে বেরিয়ে আসে, পুড়ে যাওয়া ছাইয়ের মধ্যেই ছুটে যায় সেই জমিদার বাড়িতে। প্রতিশোধ নিতে। এক রাত গভীরে আমি ঢুকে পড়ি সেই জমিদার বাড়িতে। আমার উদ্দেশ্য ছিল তাকে খুন করা। আমি তার ঘরে পৌঁছাই ঠিক তখন যখন সে নিঃশব্দে ঘুমাচ্ছিল।
আমি তার গলায় হাত দিতেই সে হঠাৎ উঠে পড়ে। সে কতক্ষণ আমার সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু আমার শক্তির সাথে পারছিল না। কিন্তু সে জমিদার ছিলেন অনেক দূরদর্শী। সে আমাকে হঠাৎ একটি মন্ত্র বলে তাদের ওখানে থাকা একটি আয়নাতে বন্দি করে ফেলে, যার শক্তি আমি তখনও বুঝতে পারিনি। সেই উচ্চারণ করে এক জটিল মন্ত্র, আর মুহূর্তেই এক প্রবল টান অনুভব করি। আমার আত্মা ছিটকে পড়ে সেই আয়নার ভেতরে। আমি চিৎকার করি, কিন্তু আমার কণ্ঠ আটকে যায় কাচের গভীরে। সেই রাত থেকে আমি এই আয়নার ভেতর বন্দি। বছরের পর বছর আমি বন্দি এই কাচের মধ্যে, কিন্তু প্রতি অমাবস্যায় আমি শক্তি পাই। আমি তখন এই কাচের ভিতর থেকে বের হতে পারি কিছু সময়ের জন্য। আর তারপরে এই আয়নাটিকে এরা কিনে নিয়ে আসার পর আমি দেখতে পাই আবার এক সুন্দরী নারীকে। তার চোখ, মুখ, চুল সবকিছু আমায় প্রবলভাবে আকর্ষণ করে এবং জাগিয়ে দেয় আমার সেই লালসা। আমার ভেতরে সেই অভিশপ্ত আগুন আবার জ্বলে ওঠে। আর আজ অমাবস্যা। আজ আমি শক্তিশালী। আজ আমি মুক্ত। তাই আমি তার দিকে বাড়িয়ে দিয়েছিলাম আমার লালসার হাত। তার দিকে নয়, বরং আমার অতিরিক্ত পিশাচি চাহনির দিকে। আমি আর আরিয়ান নিঃশব্দে বসেছিলাম। চারপাশে মোমের আলো, ঘর জুড়ে একটা অদ্ভুত শীতলতা। সেই ছায়ামূর্তি তখন তার পাপের ইতিহাস বলছিল, আর আমরা দুজন স্তব্ধ হয়ে শুনছিলাম। আমি মাঝে মাঝে আরিয়ানের দিকে তাকাচ্ছি, আর সে আমার দিকে। আমাদের চোখে ছিল বিস্ময়, মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। এরপর হঠাৎ আরিয়ান চোখে তীব্র ঘৃণা দাঁড়িয়ে পড়ে। তোর আজকে আর কোনো ছাড় নেই। তোর বিচার হবে আজই। এই অমাবস্যার রাতই হবে তোর শেষ রাত। সেই আত্মাটা তখন ছটফট করতে থাকে। তার চোখে ভয়, চেহারায় ভিক্ষা দেখা যায়। সে চিৎকার করে বলতে থাকে, না, আমায় ছেড়ে দাও। আমি আর কারো ক্ষতি করব না। আমায় মুক্ত করো। কিন্তু আরিয়ান নির্বিকার। তার চোখে একটু দয়া নেই। সে গম্ভীর গলায় বলে, তুই একজন পাপিষ্ঠ। তোর পাপের ক্ষমা নেই। আজই তোর শাস্তি হবে। বলেই সে ব্যাগ থেকে একটি ছোট বোতলের মতো কিছু বের করলো। সেটা ছিল তামার তৈরি, গায়ে ছিল অদ্ভুত সব তন্ত্রমন্ত্র খোদাই করা। আর মুহূর্তেই সে সেটা ছুড়ে দিল সেই ছায়ামূর্তির দিকে। আত্মাটার সারা শরীরে এক লেলিহান আগুন জ্বলে উঠল, কিন্তু সেটা সাধারণ আগুন না, অদৃশ্য বেজে সে পুড়ে যেতে লাগলো। তার গলা দিয়ে এক বিকট চিৎকার বের হতে থাকলো, যেন কয়েকশো মানুষের আর্তনাদ একসাথে। তার চেহারা বিকৃত হয়ে গেল, চোখে ভয়ের হাহাকার, আর ধীরে ধীরে সে গলতে গলতে এক অন্ধকার ভয়ের মধ্যে মিশে গেল। ঘরটা কেঁপে উঠল, বাতাস যেন হঠাৎ ভারী হয়ে এল, তারপর এক নিস্তব্ধতা। আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম নিঃশ্বাস বন্ধ করে, শরীর ঘেমে ভিজে একাকার, হাত পা কাঁপছিল। তখনই দূর থেকে ভেসে এলো ফজরের আজান। এক পবিত্র অনুভূতি চারপাশে ছড়িয়ে পড়ল। আমি মনে মনে ভাবলাম, যদি আরিয়ান সময় মতো না আসতো, আজ হয়তো আমি আর থাকতাম না। এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। সেই রাতের ঘটনার পর আমি প্রায় 5 দিন ভুগেছিলাম ডরে। শরীরের চেয়ে মনটাই যেন বেশি ক্লান্ত আর অবসন্ন ছিল। মীরের অবস্থাও আলাদা কিছু ছিল না। সে 3 দিন বিছানা থেকে উঠতে পারেনি। শরীর সুস্থ হয়ে এলেও মনে যে ক্ষত রয়ে গেছে, তা হয়তো কোনোদিনই পুরোপুরি ভরাট হবে না। মাঝে মধ্যে আরিয়ান ফোন করতো, খোঁজ খবর নিত, আমরা কেমন আছি, মীরা এখন কেমন করে ঘুমায়, রাতগুলো কেমন কাটে। সে আমাদের সাহস দিত, বলতো সব ঠিক হয়ে যাবে। কিছুদিন পর আমার অফিসের কাছে একটি নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেলে আমাদের জন্য বরাদ্দ হয়। আর আমরা সিদ্ধান্ত নিই পুরনো কোয়ার্টার ছেড়ে নতুন ঠিকানায় চলে যাওয়ার। শিফট করার দিন সবকিছু গোছগাছ করছিলাম। হঠাৎ চোখে পড়ে সেই আয়নাটা। যদিও এখন সেটাতে আর কোনো অশুভ ছায়া নেই, কোনো আত্মার উপস্থিতি নেই, তবুও ওই যে বলে না, মনের ভয়, তাই আর সেটা নিতে আর ইচ্ছে হয়নি। আর মীরা সেটা নিতে মানা করেছিল, তাই আর ওটা নেইনি। সময় ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করে দেয়। আমরা এখন আমাদের নতুন কোয়ার্টারে সুন্দরভাবে সংসার করছি। মীরা আগের মতো হাসে, আমি প্রতিদিন অফিসে যাই, আর রাতগুলো এখন অনেক শান্তিতে কাটে। আজকাল সন্ধ্যায় বারান্দায় বসে মীরা যখন চা খেতে খেতে গল্প করে,
আমি শুধু চুপচাপ তাকিয়ে থাকি, ভাবি ভয় যতই গভীর হোক না কেন ভোর ঠিকই আসে। সমাপ্ত।